সাধারণত চিকিৎসা বিজ্ঞানে যখন কোনো রোগ নির্ণয়ের কথা ওঠে সেখানে একটা খুব নিখুঁত গাণিতিক ব্যাপার কাজ করে। আজকের এই গভীর আলোচনা সবাইকে স্বাগত। আজকে আমরা আমাদের সোর্স মেটেরিয়াল থেকে এমন কিছু বিষয় নিয়ে কথা বলবো যা এই নিখুঁত গাণিতিক ধারণাকে পুরো উল্টে দেয়। হুম চিকিৎসা বিজ্ঞানের ওই চেনা ছকটা কিন্তু বেশ আরামদায়ক। চারপাশে সবকিছু যখন খুব দৃশ্যমান থাকে আর একটা নির্দিষ্ট কাঠামোর মধ্যে পড়ে, তখন মানুষের মন এক ধরনের স্বস্তি পায়। একদম ঠিক। যেমন কারো হাত ভেঙে গেলে এক্স রে রিপোর্টে সেই ভাঙা হাড়ের সাদা দাগটা খুব স্পষ্ট দেখা যায়, আর ডাক্তার সেদিকে আঙুল দিয়ে দেখিয়ে দেন যে হ্যাঁ, ঠিক এখানেই সমস্যাটা লুকিয়ে আছে। কিন্তু আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু তো আর এক্স রে মেশিনে ধরা পড়ার মতো কিছু নয়। উম, একেবারেই না। কারণ যখনই স্নায়ুবিজ্ঞান, প্রাচীন মনস্তত্ত্ব আর আসামের সেই বহু পুরনো তন্ত্রবিদ্যার জগতে আমরা পা রাখি, তখন হঠাৎ করেই যেন সেই নিখুঁত এক্সরে মেশিনটা পুরোপুরি অকেজো হয়ে পড়ে। মানে সেই জগৎটাকে আক্ষরিক অর্থেই এক গোলকধাঁধা বলা যেতে পারে, যেখানে আলো আর অন্ধকারের সীমানা খুব অস্পষ্ট। আমাদের সোর্স মেটেরিয়ালও ঠিক এই বিষয়টাকেই খুব নিরাসক্তভাবে বিশ্লেষণ করেছে। হ্যাঁ, আর আমাদের আজকের এই গভীর আলোচনার লক্ষ্যও কিন্তু কোনো পক্ষ নেয়া বা জাদুটোনায় অন্ধবিশ্বাস স্থাপন করা নয়। আমরা শুধু দেখতে চাই হাজার হাজার বছর ধরে আসামের কামাখ্যা এবং মায়ং, এই দুটি জায়গা কিভাবে মানুষের অবচেতন মনকে নিয়ন্ত্রণ করছে। আর কেনই বা আজও এগুলো এক দুর্ভেদ্য রহস্যের কেন্দ্রবিন্দু হয়ে আছে, তাই তো? ঠিক। তো বিষয়টা একটু খুলে বলা যাক। কামাখ্যা মন্দিরের কথাই আগে ধরা যাক। সোর্স থেকে আমরা জানতে পারি যে এটি ৫১টি শক্তিপীঠের অন্যতম, যেখানে দেবী সতীর যোনি পতিত হয়েছিল বলে বিশ্বাস করা হয়। কিন্তু মানে সবচেয়ে অবাক করা বিষয় হল, এই মন্দিরের একেবারে গভীরে যে গর্ভগৃহ, সেখানে পূজার জন্য কোনো মূর্তি নেই। হ্যাঁ, মূর্তির এই অনুপস্থিতিটাই কিন্তু এখানকার মূল দর্শনের জায়গা। সোর্সে খুব স্পষ্টভাবে বলা আছে যে সেখানে আছে শুধুমাত্র একটি প্রাকৃতিক শিলা, যাকে যোনিপিচ বলা হয়। চোখে পড়ে। সংঘাতটা কেমন? গর্ভগৃহের পরিবেশের কথা বলছেন? হ্যাঁ, কারণ গর্ভগৃহের ভেতরে যখন ওই ৪০ থেকে ৫০টি স্যাঁতস্যাঁতে অন্ধকার সিঁড়ি ভেঙে নিচে নামতে হয়, তখন চারপাশের বাতাসটা পর্যন্ত ভারী মনে হয়। ঘিয়ে পোড়া প্রদীপের গন্ধ আর ধূপের ধোঁয়ায় এক অদ্ভুত মনস্তাত্ত্বিক পরিবেশ তৈরি হয়। সেই পরিবেশটাই তো মানুষের মনে একটা বড় ধাক্কা দেয়। কিন্তু এই যে অবিরাম জলপ্রবাহ, সোর্স মেটেরিয়ালে এর কি কোনো সুনির্দিষ্ট বৈজ্ঞানিক ব্যাখ্যার কথা উল্লেখ আছে? ভূতাত্ত্বিকরা অনেক চেষ্টা করেছেন। সোর্সে উল্লেখ আছে যে এর পেছনে হয়তো কোনো প্রাচীন ভূগর্ভস্থ জলধারা বা খনিজ উপাদানের প্রভাব থাকতে পারে। খনিজ উপাদান বলতে? যেমন সিন্নাবার। কিন্তু শত গবেষণার পরও সেই জলের আদি উৎস আজ পর্যন্ত পুরোপুরি উদ্ঘাটিত হয়নি। আর ঠিক এই কারণেই বিশ্বাসীদের কাছে এটি কোনো সাধারণ জল নয়, বরং সৃষ্টির আদিম শক্তির এক জীবন্ত প্রবাহ। ও আচ্ছা। আর এই শক্তির সবচেয়ে বড় বা বলতে গেলে সবচেয়ে চমকপ্রদ প্রকাশটা দেখা যায় অম্বুবাচী মেলার সময়। একদম তাই। সোর্স অনুযায়ী বছরের নির্দিষ্ট ৩টি দিন এই মন্দির সম্পূর্ণ বন্ধ থাকে। প্রচলিত বিশ্বাস হল এই সময়ে দেবী রজস্রবলা হন। আর অবাক করার মতো ব্যাপার হচ্ছে, ওই ৩ দিন নাকি পাশ দিয়ে বয়ে চলা ব্রহ্মপুত্র নদের জলও লালচে রূপ ধারণ করে। এখানেই মাতৃকা উপাসনার এক অনন্য দৃষ্টান্ত ফুটে ওঠে। সাধারণত সমাজ ঋতুস্রাবকে আড়ালে রাখে, একটা ট্যাবু বা নিষিদ্ধ বিষয় হিসেবে দেখে, তাই না? হ্যাঁ, সচরাচর তো সেটাই দেখা যায়। অথচ কামাখ্যায় ঠিক এই বিষয়টিকে মহাবিশ্বের সৃষ্টির সবচেয়ে বড় শক্তি হিসেবে উদযাপন করা হচ্ছে। ৩ দিন পর মন্দির খুললে গর্ভগৃহ থেকে যে লাল রঙের ভিজে কাপড় বের করে আনা হয়, যাকে অম্বুবাচী বস্ত্র বলে, তা ভক্তদের কাছে চরম শক্তিশালী এক জাদুকরী নিদর্শন বা আর্টিফ্যাক্ট। এই অম্বুবাচীর ৩ দিনকে কিন্তু পৃথিবীর একটা এনার্জি রিসেট বাটনের সাথে তুলনা করা যায়। এনার্জি রিসেট বাটন, দারুণ অ্যানালজি তো। হ্যাঁ, অনেকটা মোবাইল ফোন রিস্টার্ট করার মতো আর কি। চারপাশের প্রকৃতি যেন একটা থমথমে নীরবতার মধ্যে দিয়ে নিজের ভেতরের শক্তিকে পুনরায় সঞ্চয় করে নিচ্ছে। উপমাটা অত্যন্ত চমৎকার। প্রকৃতি আসলেই নিজেকে গুছিয়ে নেয়। কিন্তু সোর্স মেটেরিয়াল আমাদের এই শক্তি অর্জনের আবার একটা উগ্র অন্ধকার দিকের কথাও স্মরণ করিয়ে দেয়। পশু বলির কথা বলছেন? ঠিক। প্রতিদিন ভোরে মন্দির খোলার আগেই সেখানে বলি দেওয়া হয়। তবে এখানে লক্ষ্য করার মতো একটি নির্দিষ্ট প্যাটার্ন আছে।
কেবলমাত্র পুরুষ পশু যেমন পাঁঠা, মোষ বা পুরুষ পায়রাই বলির জন্য নির্বাচিত হয়। এর পেছনে যুক্তিটা ঠিক কি? নারী শক্তিকে সম্মান জানানোর জায়গায় শুধুই পুরুষ পশু কেন বলি দেওয়া হবে? এটা কি তন্ত্রের মূল দর্শনের সাথে একটু সাংঘর্ষিক নয়? বাইরে থেকে সাংঘর্ষিক মনে হলেও প্রাচীন তান্ত্রিক দর্শনের এর একটা খুব লজিক্যাল ব্যাখ্যা আছে। তন্ত্রের নারী বা প্রকৃতি হলো ধারণ করার পাত্র, আর পুরুষ হলো সেই সঞ্চালক শক্তি বা ওই যে যাকে বলে কাইনেটিক এনার্জি। আচ্ছা, বুঝতে পারছি। দেবী যেহেতু শক্তির সর্বোচ্চ রূপ, তাই বিশ্বাস করা হয় যে পুরুষ পশুকে বলি দেওয়ার মাধ্যমে সেই কাইনেটিক এনার্জিকে দেবীর উদ্দেশ্যে সমর্পণ করা হচ্ছে। এই রক্ত এবং প্রাণের বিনিময়েই দেবী তার অসীম শক্তিকে জাগ্রত করেন। বাপরে! তো কামাখ্যা যদি এই অসীম শক্তির উৎপত্তিস্থল হয়, তবে সেই শক্তিকে সবচেয়ে চরম উপায়ে প্রয়োগ করার জায়গা হলো সেখান থেকে মাত্র ৪২ কিলোমিটার দূরের একটি গ্রাম। মায়ং মায়ং নামটা শুনলেই কেমন গা ছমছম করে ওঠে। হ্যাঁ, কামাখ্যায় যেখানে ভক্তি এবং সৃষ্টির আরাধনা চলে, সোর্স বলছে মায়ংয়ে সেখানে দেখা যায় ক্ষমতার চূড়ান্ত আস্ফালন। মায়ং হল তন্ত্রের অন্ধকার রাজধানী। ইতিহাস ঘাটলে দেখা যায় প্রাচীনকালে মায়ং ত্রিয়ানগর নামে পরিচিত ছিল। সেখানকার তান্ত্রিকদের নিয়ে যেসব কিংবদন্তি রয়েছে তা শুনলে মনে হবে আধুনিক সায়েন্স ফিকশন পড়ছি। সত্যি? সোর্সে বলা হয়েছে মায়ংয়ের তান্ত্রিকরা নাকি মন্ত্রের সাহায্যে আস্ত একটা সেনাবাহিনী গায়েব করে দিতে পারতেন। শুধু তাই নয়, মন্ত্র পড়ে বাঘ তৈরি করার গল্পের উল্লেখও কিন্তু মায়ংয়ের জাদুঘরের নথিপত্রে পাওয়া যায়। এগুলো শুনতে তো নিছক রূপকথার মতো লাগে। রূপকথার মতো শোনালেও এর পেছনে একটা গাঢ় রাজনৈতিক এবং সামরিক ইতিহাস আছে। প্রাচীন আসামের রাজারা এই তন্ত্রকে যুদ্ধ এবং রাজ্যের সুরক্ষার কাজে অত্যন্ত সুকৌশলে ব্যবহার করতেন। সাইকোলজিক্যাল ওয়্যারফেয়ারের মতো। একদম। শত্রুপক্ষের মনে এমন একটা মনস্তাত্ত্বিক ভীতি ঢুকিয়ে দেওয়া হতো যে মায়ংয়ের নাম শুনলেই তারা পিছু হটতে বাধ্য হতো। আর এই ভীতির সপক্ষে বস্তুগত প্রমাণও কিন্তু কম নেই। আমরা যদি সোর্সের দেওয়া মায়ংয়ে মিউজিয়ামের বর্ণনার দিকে তাকাই, সেখানে এমন সব প্রত্নতাত্ত্বিক নিদর্শন আছে যা আক্ষরিক অর্থেই শিউরে ওঠার মতো। হ্যাঁ, ওই নরবলি দেওয়ার কাজে ব্যবহৃত প্রাচীন এবং বিশাল আকৃতির সব তলোয়ার। আর কোবরা বা সাপের মাথার খুলি, গন্ডারের মাথার খুলি, এমনকি চামড়ার তৈরি প্রাচীন মুদ্রা এবং প্রাচীন তান্ত্রিকদের ছবিও সেখানে সযত্নে রাখা আছে। এই বস্তুগত প্রমাণগুলোই কিন্তু মানুষের ভেতরের মানসিক ভীতিকে বহুগুণ বাড়িয়ে দেয়। একটু ভেবে দেখুন, জাদুঘরের কাঁচের ওপারে রাখা ওই বিশাল তলোয়ারগুলোর সামনে দাঁড়ালে ইতিহাসের সেই অন্ধকার দিকটা আর কেবল বইয়ের পাতার গল্প থাকে না। না, তা এক বীভৎস বাস্তবে রূপ নেয়। মানুষ অবচেতনভাবেই ভাবতে শুরু করে, একসময় এই অস্ত্রগুলো বাস্তবেই মানুষের ঘাড়ের উপর নেমে আসত। ঠিক, কিন্তু এখানেই সোর্স ম্যাটেরিয়াল আমাদের একটা বড় সড়ক খটকার সামনে দাঁড় করিয়ে দেয়। ওই লোকায়ত আচারগুলোর কথা বলছেন? হ্যাঁ, কিছু আচারের বিবরণ অত্যন্ত অদ্ভুত। যেমন পিঠে বিশেষ এক ধরনের পাত্র আটকে নাকে জন্ডিস সারিয়ে ফেলা হতো। আর একটা ছিল সবার চোখের সামনে কলা পাতায় জল ছিটিয়ে জীবন্ত মাছ তৈরি করে ফেলার চল। এখন আমার প্রশ্ন হল, চোখের সামনে কলা পাতায় মাছ তৈরি হতে দেখা, এটা কি আক্ষরিক অর্থেই জাদুটোনা, নাকি অত্যন্ত নিখুঁত কোনো বিভ্রম বা অপটিক্যাল ইলিউশন? জাদুটোনা বলে এড়িয়ে যাওয়ার চেয়ে এর পেছনের মনস্তত্ত্বটা বোঝা বেশি জরুরি। এখানে বস্তুগত বিভ্রম এবং সাইকোলজিক্যাল স্পেস, এই দুয়ের এক দারুণ মিশ্রণ কাজ করে। মানে পরিবেশের একটা প্রভাব থাকে। মায়ঙ্গের তান্ত্রিকরা তো শতাব্দী ধরে এমন এক ভৌতিক এবং রহস্যময় পরিবেশ তৈরি করে রেখেছেন যেখানে মানুষ আগে থেকেই এক ধরনের প্রবল ভয় এবং বিস্ময় নিয়ে প্রবেশ করে। অর্থাৎ মানুষের মন আগে থেকেই অলৌকিক কিছু দেখার জন্য প্রস্তুত থাকে। একদম। একে মাস হিপনোসিস বা গণসম্মোহনের একটা আদিম রূপ বলা যায়। যখন মস্তিষ্ক আগে থেকেই অবাস্তব কিছু দেখার জন্য মুখিয়ে থাকে, তখন পারিপার্শ্বিক আবহাওয়ার প্রভাবে সাধারণ কোনো হাতের কারসাজিও জাদুমন্ত্র বলে মনে হয়। তবে তাদের এই লোকায়ত জ্ঞান আর সম্মোহনবিদ্যার দক্ষতা যে কতখানি নিখুঁত ছিল তা অস্বীকার করার কোনো উপায় নেই। হাজার বছর আগের সেই রাজাদের আমল থেকে শুরু করে আজকের আধুনিক যুগ, তন্ত্রের এই যাত্রাপথে সাধকদের মানসিকতায় ঠিক কী ধরনের পরিবর্তন এসছে সেটা সোর্স মেটেরিয়াল খুব সুন্দরভাবে তুলে ধরেছে। হ্যাঁ, প্রাচীন সাধকদের লক্ষ্য কিন্তু ছোটখাটো কিছু ছিল না।
সোর্সে রাজা নরনারায়ণের আমলের বিখ্যাত পুরোহিত কেন্ডুকলাইয়ের কথা বলা হয়েছে। ওই যে যিনি পাথর হয়ে গিয়েছিলেন? হ্যাঁ, কিংবদন্তি আছে যে তিনি দেবীর রূপ দেখার চেষ্টা করায় কোপে পড়ে পাথর হয়ে যান। এই প্রাচীন সাধকরা মূলত পরম জ্ঞান এবং 10 মহাবিদ্যার সিদ্ধি লাভের জন্য জীবনপাত করে দিতেন। এই 10 মহাবিদ্যা বিষয়টা কিন্তু বেশ জটিল। কালী, তারা, ছিন্নমস্তা এরা তো কেবল দেবী নন, এরা প্রত্যেকেই মহাবিশ্বের এক একটি চরম সত্যের প্রতীক। একদম তাই। যেমন সময়ের বিনাশ, মৃত্যু বা নিজের অহংকারকে পুরোপুরি ধ্বংস করা। প্রাচীন সাধকরা আসলে জীবন এবং মৃত্যুর আদিম রহস্য ভেদ করার জন্য সাধনা করতেন। কিন্তু সোর্স বলছে সেই রহস্য ভেদ করার পথটা কোনোভাবেই মসৃণ বা অহিংস ছিল না, বরং তা ছিল চরম এবং উগ্র। প্রাচীনকালে নরবলির মতো লোমহর্ষক প্রথাও ব্যাপকভাবে প্রচলিত ছিল। মায়ঙ্গের বলির স্তম্ভগুলো আজও সেই ইতিহাসে প্রমাণ দেয়। আর এই অন্ধকার চর্চা যে একেবারে বিলুপ্ত হয়ে গেছে তা জোর দিয়ে বলা কঠিন। সোর্স মেটেরিয়ালেই 2019 সালে স্বয়ং কামাখ্যা মন্দির চত্বরে ঘটা একটি মর্মান্তিক ঘটনার উল্লেখ আছে। হ্যাঁ, যেখানে তান্ত্রিক আচারের নামে এক বয়স্কা মহিলাকে বলি দেওয়া হয়। এই চরম পন্থা প্রমাণ করে যে তন্ত্রের সেই আদিম সহিংস দিকটা এখনও সমাজের অন্ধকার স্তরে টিকে আছে। ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক, কিন্তু যদি আমরা একে বৃহত্তর প্রেক্ষাপটে দেখি তবে দেখা যাবে প্রাচীনকালে তন্ত্র যেখানে ছিল কসমিক ট্রুথ বা পরম সত্য জানার উপায়, আজকের আধুনিক সাধারণ মানুষের ক্ষেত্রে এর ব্যবহার পুরোপুরি বদলে গেছে। আজকাল তন্ত্রবিদ্যা মূলত খুব সাধারণ দৈনন্দিন প্রয়োজন মেটানোর হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে। যেমন সোর্সে বলা হয়েছে, মানুষ এখন হরতাল জড়ি ব্যবহার করছে। ওই যে দেখতে অনেকটা দুটি জোড়া হাতের মতো গাছের শিকড়। ঠিক, সেই হরতাল জড়ি আর সাদা তিল দিয়ে বশীকরণ বা কাউকে নিজের আয়ত্তে আনার চেষ্টা চলছে। শুধু তাই নয়, সিয়ার শিঙ্গি বা শেয়ালের শিঙের মতো অংশ দিয়ে ব্যবসায় রাতারাতি উন্নতি করার শর্টকাট খোঁজা হচ্ছে। তলার এক বিশেষ উদ্ভিদ দিয়ে ডিপ্রেশন বা মানসিক বিষাদ কাটানোর চেষ্টাও চলছে। ব্যাপারটা ভাবলে বেশ অবাক লাগে। এটা অনেকটা এমন যেন প্রাচীনকালের এক সুবিশাল সুপার কম্পিউটারকে আজকের মানুষ শুধু ক্যালকুলেটর হিসেবে ব্যবহার করছে। সুপার কম্পিউটার আর ক্যালকুলেটরের এই অ্যানালজিটা একদম জুৎসই। যে যন্ত্র দিয়ে হয়তো পুরো ব্রহ্মাণ্ডের রহস্য ভেদ করা যেত, আজ তা দিয়ে কেবল জাগতিক লাভ, আর্থিক সংকট থেকে মুক্তি বা সম্পর্কের টানাপোড়েন মেটানোর এক কুইক ফিক্স খোঁজা হচ্ছে। ঠিক বলেছেন। তো মানুষ যেহেতু এই আধুনিক শর্টকাটগুলোর দিকে ঝুঁকছে, তখন স্বভাবতই মনে একটা প্রশ্ন জাগে, সোর্স মেটেরিয়ালে বর্ণিত সেই বিশেষ পদ্ধতিগুলো কি, যার মাধ্যমে নিরাপদে এই রক্ষা কবচ বা তাবিজগুলো তৈরি করা হয়? প্রাচীন নথিপত্রগুলোতে এই তাবিজ তৈরি এবং তা শোধন করার অত্যন্ত সুনির্দিষ্ট পদ্ধতির কথা বলা হয়েছে। এর মধ্যে সবচেয়ে প্রচলিত একটি পদ্ধতি হল 7টি বিশেষ গাছের কাঠ সংগ্রহ করা। এই 7টি কাঠ কি কি? সোর্স অনুযায়ী বৃহস্পতিবার দিন অশ্বত্থ, কুল, শমী বা লজ্জাবতী, বটের ঝুড়ি, অমলতাস এবং পলাশ এই কাঠগুলো জোগাড় করতে হয়। এই নির্দিষ্ট কাঠগুলো নির্বাচনের পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। হঠাৎ করে এই রাজগুলোই কেন বেছে নেওয়া হলো? কারণ তান্ত্রিক দর্শনে প্রতিটি গাছের এক একটি নিজস্ব প্রাকৃতিক স্পন্দন বা এনার্জি সিগনেচার আছে। যেমন বটের ঝুড়ি হল স্থায়িত্ব এবং মাটির সাথে গভীর সংযোগের প্রতীক। আর ওই যে শমী বা লজ্জাবতী গাছ, ওটা তো স্পর্শে গুটিয়ে যায়। একদম। আর ঠিক সেই কারণেই ওতে বাইরের নেতিবাচক শক্তিকে প্রতিহত করার এক প্রাকৃতিক রূপক হিসেবে ধরা হয়। আচ্ছা, তো কাঠ সংগ্রহের পর আসে এর শোধন বা পিউরিফিকেশন প্রক্রিয়া। সোর্স বলছে প্রথমে এই কাঠগুলোকে কুলদেবতার নাম নিয়ে সুপারি, কর্পূর এবং ঘিয়ের প্রদীপের সামনে রাখতে হয়। কিন্তু আসল মেকানিজমটা কাজ করে অমাবস্যার রাতে। হ্যাঁ, অমাবস্যা রাতের অন্ধকার। কাঠগুলোকে অমাবস্যার নিশ্ছিদ্র অন্ধকারে খোলা আকাশের নিচে রাখতে হয়, যাতে তারা প্রকৃতির গুপ্ত শক্তি, যাকে ডার্ক এনার্জি বলা যেতে পারে, তা নিজেদের মধ্যে শুষে নিতে পারে। অমাবস্যার রাততন্ত্র সাধনায় এতটাই গুরুত্বপূর্ণ হওয়ার পেছনে একটা সূক্ষ্ম কারণ আছে। এই সময় তো আকাশে চাঁদের আলো থাকে না। তান্ত্রিকরা বিশ্বাস করেন চাঁদের আলোর অনুপস্থিতিতে পৃথিবীর নিজস্ব চৌম্বকীয় ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ড অনেক বেশি আদিম এবং আনফিল্টার্ড অবস্থায় থাকে। ও, তার মানে এই সময়ে বস্তুগুলো মহাজাগতিক শক্তির সাথে সবচেয়ে তীব্রভাবে সংযুক্ত হতে পারে। ঠিক, এরপর একটি নির্দিষ্ট মন্ত্রপাঠের মাধ্যমে ওই নিস্তেজ উপকরণগুলোকে জাগ্রত করা হয়।
প্রাচীন পুঁথিতে একটি নির্দিষ্ট বিষ্ণু মন্ত্রের উল্লেখ পাওয়া যায়, ওম শান্তা কারাং ভুজগশায়নাং। এই মন্ত্রটি পাঠ করার পর সেই শক্তিপ্রাপ্ত 7টি কাঠকে লাল কাপড়ে বেঁধে নিজের কাছে রাখতে হয়। তবে সোর্স ম্যাটেরিয়ালে কিন্তু এই প্রক্রিয়ায় কিছু বিপজ্জনক উপাদান ব্যবহারের ক্ষেত্রে খুব কড়া একটা সতর্কবার্তাও দেওয়া হয়েছে। সতর্কতাটা অত্যন্ত জরুরি। অনেক সময় মানুষ দ্রুত ফল পাওয়ার আশায় কালো বিড়ালের ফুল বা প্যাঁচার নখের মতো প্রাণীজ উপাদান ব্যবহার করে ফেলে। যাকে ব্ল্যাক ম্যাজিক বলা হয়। হ্যাঁ, কিন্তু তন্ত্রের মূল দর্শনেই বলা আছে, প্রকৃতির স্বাভাবিক নিয়মের বাইরে গিয়ে বা কোনো প্রাণীর ক্ষতি করে তন্ত্র সাধনা করলে তার একটি মারাত্মক নেতিবাচক প্রভাব উল্টো সাধকের ওপরই ফিরে আসে। মানে কর্মের ফল আর কি। কোনো প্রাণীর প্রাণ কেড়ে নিয়ে নিজের জাগতিক মঙ্গল কামনা করাটা তন্ত্রের মহাজাগতিক ভারসাম্য পুরোপুরি নষ্ট করে দেয়। একদম। তাহলে এই পুরো প্রক্রিয়া শেষে আসল সত্যটা কি দাঁড়াচ্ছে? মানে উপকরণ যাই হোক না কেন, তা ওই 7টি গাছের কাঠ হোক বা অন্য কোনো বস্তু, শোধন করার এই পুরো আচারটা আসলে মানুষের নিজের ভেতরের বিক্ষিপ্ত মনোযোগ আর বিশ্বাসকে একটি নির্দিষ্ট বিন্দুতে কেন্দ্রীভূত করার উপায় মাত্র। ঠিক এখানেই আসল মনস্তাত্ত্বিক খেলাটা পরিষ্কার হয়ে যায়। এই যে অমাবস্যার অন্ধকার, ঘিয়ে পোড়া প্রদীপের গন্ধ বা নির্দিষ্ট মন্ত্রোচ্চারণ, এগুলো মূলত মনকে নির্দিষ্ট লক্ষ্যের দিকে ফোকাস করতে সাহায্য করে। আসল জাদুটা বাইরের কোনো কাঠে নয়, ঘটে মানুষের নিজের মস্তিষ্কে। এই ব্যাপারটা সত্যিই খুব ভাবায়। কামাখ্যার প্রাচীন জনিপীঠের সেই রহস্যময় লাল জল থেকে শুরু করে মায়ংয়ের জাদুঘরে রাখা নরবলির প্রাচীন তলোয়ার, প্রাচীন সাধকদের 10 মহাবিদ্যার সন্ধানে আত্মত্যাগ থেকে শুরু করে আধুনিক মানুষের বশীকরণ বা 7 কাঠের তাবিজ তৈরি, সব মিলে তন্ত্রের এই বিবর্তনের যাত্রা এক সুবিশাল মনস্তাত্ত্বিক আখ্যান। আসলে মানুষের জীবনে যখন নিয়ন্ত্রণহীন কোনো পরিস্থিতি আসে, ঠিক তখনই সে এমন কিছু শক্তির আশ্রয় নিতে চায় যা তাকে ভরসা দেবে। তন্ত্রবিদ্যার এই ইতিহাস মূলত মানুষের আদিম ভীতি এবং আকাঙ্ক্ষারই এক নিখুঁত প্রতিচ্ছবি। ঠিক যেমনটা আমরা আলোচনার শুরুতে বলছিলাম, সেই অকেজো এক্স-রে মেশিনের কথা, যে পৃথিবীতে সবকিছু মাপা যায় না, সেখানে মানুষ হাতড়ে হাতড়ে এমন কিছু খোঁজে যা তাকে স্বস্তি দেবে। আর এই যাত্রায় বিশ্বাস এবং অবচেতনের শক্তি কোনো জাদুর চেয়ে কম কিছু নয়। তবে এই পুরো বিষয়টা নিয়ে গভীরভাবে চিন্তা করার মতো একটি জায়গা কিন্তু থেকেই যায়। এই যে অনেক গবেষকই মনে করেন কামাখ্যা বা মায়ংয়ের মতো জায়গাগুলো আসলে এক একটি শক্তির প্রবেশদ্বার বা এনার্জি গেটওয়ে, যেখানে পৃথিবীর চুম্বকীয় ক্ষেত্র একটু অন্যরকম আচরণ করে। ঠিক। প্রশ্ন হল, আধুনিক যুগে এসে যেভাবে বাণিজ্যিকভাবে ভক্তি, তাবিজ বা তন্ত্রবিদ্যা বিক্রি হচ্ছে, এর ফলে কি 1000 বছর ধরে জমে থাকা ওই প্রাচীন শক্তি ধীরে ধীরে তার পবিত্রতা হারাচ্ছে? নাকি আমরা আধুনিক মানুষরা এমন এক অসীম মহাজাগতিক শক্তির মুখোমুখি দাঁড়িয়ে আছি, যাকে সম্মান করার সঠিক পদ্ধতিটাই আমরা কালের গহ্বরে হারিয়ে ফেলেছি? ভেবে দেখার মতো একটা বিষয়। আজকের মতো আমাদের এই গভীর আলোচনা এখানেই শেষ করছি।